আইনজীবী সংযুক্তা সামন্ত বলছে যে এক কালো কোট পরে আইন মানি না, এই এরকমটাই কিন্তু মন্তব্য উঠে আসছে। এবং যে সাংবাদিক এটি ব্রিফ করেছিল এবং সেই জায়গায় আরো মতামতগুলো নিয়েছিল আইনজীবী, এবং হাইকোর্টের বি গেটে দাঁড়িয়ে, সেই যে বি গেটে দাঁড়িয়ে যে আইনজীবীদের মতামত নিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু আইনজীবী রয়েছে, আলী আফজাল চাঁদ রয়েছে, আমি দেখলাম সাইদুজ্জামান রয়েছে, তারা বক্তব্য রেখেছে যে না, এরকমটা করা যায় না। সত্যি কি ঘটেছিল যদি একটু বল। হ্যাঁ সুমিত, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। সুমিত, ব্যাপারটা হচ্ছে দেখো, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল। বেসিক্যালি সেদিন আমি বেলডাঙ্গার মামলাটা লড়ছিলাম, মানে বেলডাঙ্গার পিআইএলটা আমি ফাইল করেছিলাম। তো সেটা নিয়ে একটা চাপান উত্তরণ উঠছিল যে কেন আমি হিন্দুদের হয়ে এত কথা বলবো। তো যে সাংবাদিক আমাকে এই কথাটি বলেছিলেন সেটা হচ্ছে একে নিউজ বাংলার আজিজুল। তো আমাকে উনি বলেছিলেন যে হ্যাঁ, কেন প্রফেটের নামে এই রকম গুলো লেখা হয়েছে, তাই জন্য আপনাদের হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বলছে, বেশ হচ্ছে, এই কথাটা আমাকে বলা হয়েছিল। তো আমি বলি যে দেখো, যদি সত্যি এরকম কিছু কাণ্ড হিন্দুদের তরফ থেকে যদি হয়ে থাকে, দ্যাট ইজ সাবজেক্টেড টু ফার্স্ট হচ্ছে ইন্টারোগেশন, এবং দ্বিতীয় কথা, যেখানকার কমিটি হেড হচ্ছে একজন মুসলিম, তাহলে সেটা কি করে কোনো হিন্দু করবে? এনিওয়ে, যেই করে থাকুক ধর্ম নিরপেক্ষভাবে সেটা তদন্ত হওয়া উচিত। আমার যেটা টার্গেট ছিল যে আমি চেয়েছি যে প্রপার ভাবে যাতে করে হিন্দুদের সেফটিটা বজায় থাকে। ওখানে মাইনরিটি বলে অত্যাচারিত হচ্ছে, আমরা জানি। তৃণমূলের একজন সাংসদ নিজেই বলেন যে আজকে মানে আমরা মাইনরিটি হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবো, এরকম কমেন্ট করেছিলেন, রক্তগঙ্গা বইয়ে দেবো, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই। তারপরেই কিন্তু ভায়োলেন্সটা ঘটে। তো আমার প্রতিবাদটা সেই ক্ষেত্রে ছিল। তো ওনাদের একটা রাগ বা রোষ, প্রথমত আমি সন্দেশখালীর মামলা যখন করেছিলাম তখন থেকেই ওনাদের রাগটা আমার প্রতি, মানে তার আগে থেকেই প্রচুর ছিল, যে কেন আমি এটা প্রথম করি। কারণ যে দীপক ব্যাপারী সাংবাদিক, মানে ইউটিউবের আর কি সাংবাদিক, ইউটিউবের যেটা নাম বোধহয় তোমার হচ্ছে বং নিউজ লাইভ, বং নিউজ লাইভ, হ্যাঁ, এই পেজে উনি কন্টিনিউয়াস বিজেপি বিরোধী এবং হিন্দু ধর্ম বিরোধী, সবচেয়ে বড় কথা গোমাংস খাওয়া হোক, হিন্দুদের ধর্ম নিয়ে আঘাত দেয়, এই কাণ্ডগুলো উনি করে থাকেন। তো আমি বেসিক্যালি সেদিন এটাই আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আম্বেদকর মহাশয় যে কথাটি বলেছিলেন আর কি, যে জিতনা অমিত শাহ আম্বেদকর মহাশয়কে নিয়ে যে কমেন্টটা করেছিলেন যে जितना बार आप लोग नाम लेते हो इतना बार अम्बेडकर जी का, इतना बार अगर आप लोग भगवान का नाम लेते तो 60 तक पहुंच जाते, এই কথাটা বলেছিল। আমাকে প্রশ্ন করা হয়েছিল এটা আপনি সাপোর্ট করেন কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, मैं अमित शाह जी से सहमत हूँ, भगवान का नाम लेना चाहिए क्योंकि भगवान सबसे ऊपर है हमारा। তো দেশকে লিয়ে সংবিধান है, जो সংবিধান का মানে সিকিউলার যেটা আছে সংবিধানের কথাটা, আমি সেটার সংশোধন চেয়েছি। আমি এটাই বলেছি যে সিকিউলারিজম সেটা মানি না, কারণ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর পরে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু সিকিউলারিজম শব্দটা ঢোকানো হয়েছে সংবিধানে। তার আগে কিন্তু এই যে সিকিউলারিজমের যে কনসেপ্টটা সেটা কিন্তু আগে ছিল না। আর এই সিকিউলারিজম করার জন্যই কিন্তু আজকে হিন্দুরা এতটা মার খাচ্ছে বলে আমি মনে করছি, বা অনেকেই মনে করছেন। দেখুন, সেটা আমার পলিটিক্যাল ওপিনিয়ন বা আমার মানে যেটা ওপিনিয়ন হোক, সেটা ধরুন যদি আমি বলছি সেটার বিরোধিতা কেউ করতেই পারেন, আমি সেটাতে কোনো বাধা দিচ্ছি না। কেউ বলতে পারেন কেউ মুসলিম রাষ্ট্র চাইছেন, কেউ সিকিউলার রাষ্ট্র চাইছেন, কেউ বলছেন আমি চাইছি হিন্দু রাষ্ট্র, সেটা তো আমার পলিটিক্যাল ওপিনিয়ন। তো সেই কথাটার সঙ্গে কোথাও আমি সংবিধানকে মানি না, এই মানে আমি সংবিধানকে চাইছি যে সংশোধন করা, দুটো কথার মধ্যে তফাৎ হয়ে গেল না। মানে আমি চাইছি সংবিধানটাকে সংশোধন করা হোক, কারণ সংবিধান আইনগত ভাবেই আইন মোতাবেকই কিন্তু বহুবার সংশোধন হয়েছে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি এখানে একটু বলতে চাইবো যে ধরুন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার যদি না জানা থাকে বা না দেখা থাকে, ধরুন আমার সম্বন্ধে আপনাকে কেউ বললো, তাহলে তো তার কাছ থেকে তৎক্ষণাৎ ভিডিওটি বা বক্তব্যটি শোনা দরকার ছিল। যে আইনজীবীরা বা যারাই বিরোধিতা করে বললেন, তারা কি সেই ভিডিও ক্লিপ বা সেই বক্তব্য শুনে বলেছেন, নাকি শুধু সাংবাদিক প্রশ্ন করলেন তার উত্তরে উত্তর দিতে হবে তাই বললেন? এই হাইকোর্টে দাঁড়িয়ে এই ব্যাককেলে কাজটা করলেন কি করে? তারা তো দেখতে চাইতে পারতেন কোথায় তোমার র ফুটেজ। হ্যাঁ হ্যাঁ সুমিত, একদমই তাই। দেখো, এখানে যিনি আইনজীবী অর্ক কুমার নাগ যিনি বলেছেন কথাটা,
তিনি আমাকে পার্সোনালি অ্যাটাক করে বলেছেন যে ইনি মামলা করেন না, ইনি PIL মামলা করেন, তাহলে আমি যে এতগুলো মামলা পুলিশ ইনঅ্যাকশন থেকে শুরু করে প্রতিটা সেক্সুয়াল অফেন্সের ভিকটিম, যাদের জন্য আমি খুব কম খরচে মানে মিনিমাম কাগজের খরচাটা নিয়ে আমার অ্যাপিয়ারেন্স ফিসটুকুও বাদ দিয়ে, আমি বলছি না, তাদেরকে আপনি প্রশ্ন করলে তারা তো উত্তর দেবে, আমি কজনের নামে আপনাকে বানিয়ে বলবো, এখানে 10 জন মহিলাকে নিয়ে এলে আপনি দেখতে পারবেন যে তারাই বলবে। এবং আমি কোনোদিনই কোনো ধর্ষকের হয়ে কোনো মামলা আজ পর্যন্ত রিপ্রেজেন্ট করিনি টাকার জন্য। এমন নয় যে আমার 10 বছরের আইনজীবী কেরিয়ারে আমার কাছে কোনো মামলা আসেনি এরকম যে তুমি ধর্ষককে রিপ্রেজেন্ট করে প্রচুর টাকা, আপনি জানেন একটা ধর্ষককে রিপ্রেজেন্ট করা বা যেগুলোতে এথিক্স এর জায়গা বার, মানে আমাদের আইনজীবীরা তো কাউকে তো রিপ্রেজেন্ট করতেই পারে, তো সেইখানে তো আমার প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা কামানোর সুযোগ ছিল। তো আমি কিন্তু সেই টাকার যে লোভ বা সেটাকে বাদ দিয়ে আমি কিন্তু ধর্মকেই আগে চুজ করেছি, রোজগার করার পাশাপাশিও আমি কিন্তু শুধু ভিকটিমদের হয়েই লড়ে গেছি। তাহলে এই জিনিসটা কিন্তু অর্ক কুমার নাগ আইনজীবী মহাশয় তিনি কিন্তু খুব ভালো মতন জানেন, তার নলেজের মধ্যে আছে। এবং হাইকোর্টের কজ লিস্টে আমার নামটা দিয়ে সার্চ করলে সংযুক্তা সামন্ত, তাহলে দেখা যাবে আমি রেগুলার প্র্যাকটিসিং অ্যাডভোকেট কিনা এবং আমার রেগুলার কটা মামলা আমার রোজ কজ লিস্টে থাকে এবং আমি কতগুলো মামলা লড়ি। তাহলে তিনি শুধুমাত্রই যেহেতু একটি পার্টিকুলার মানে দলের পদদলিত এবং সেই দল থেকে তিনি ডেফিনেটলি বেনিফিট পান এবং সেই সাংসদের সঙ্গে তিনি যেহেতু কানেক্টেড, সেই কারণেই তিনি পলিটিক্যালি আমাকে মানে অ্যাটাক করে এই ধরনের কথাবার্তা বলেন। এবং দেখুন আজকে আলী আফজাল বাবু যে কথাটা বলেছেন, তাকে আমাদের RSS থেকেও কিন্তু প্রশ্ন করা হবে, তাকে RSS থেকেও কিন্তু চিঠি এবং যেটা করার আইনত সেটা করা হবে। তার কারণ তিনি উনি RSS বলে নিজেকে পরিচয় দিয়ে কোন সংখ্যালঘু মোর্চার, এখানে আপনি দেখবেন আমার ফেসবুক পেজটা ফলো করলে যে সেখানে কিন্তু প্রচুর RSS এর সেবিকা মানে যারা মানে একদম হেড র্যাঙ্কে আছেন তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন যে কি করে একজন মানে তাদের ধরুন খারাপ লাগছে যে একজন মোল্লা কিভাবে একজন হিন্দু নারীকে বলছেন মাল এবং পতিতালয়ে যাওয়ার মতন কথা, মানে যে কথাটা আমাদের সংবিধান বিরোধী এবং দীপক ব্যাপারী মহাশয় যে কাজটা করছেন সেটা কিন্তু সংবিধান বিরোধী এবং আর্টিকেল 15 দ্বারা পুরোপুরি কিন্তু সেই জায়গায় মানে সেটাকে মানে ডিনোট করে যে কোনোভাবেই সংবিধান মানা হচ্ছে না। অসাংবিধানিক যে ঘটনা মানে আমার পেছনে যেগুলো বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা আমি দিলামই না, আমি কোথাও বললাম না আমি সংবিধান মানি না, আমি শুধু এটা বলে গেলাম আমি সংবিধানটা সংশোধন চাই, আমি হিন্দু রাষ্ট্র চাই, কথা আমি বলেছি, এটা আমি স্বীকার করব, যেটা আমি বলেছি সেটা আমি তোমাদের সামনেও স্বীকার করব সুমিত, আমি যেটা মানে বলিনি সেটা তো আমি জোর করে আমার স্টেটমেন্ট মুখে বসিয়ে দিলে দেখো এটা তো হবে না। এটা তৃণমূল পার্টির মানে কথা বলছেন, যেহেতু অর্ক কুমার নাগের কথা বলছেন, আমি তার দুদিন আগে কল্যাণ ব্যানার্জির প্রশ্ন করায় আপনি একদম পর্দা ফাঁস করেছিলেন এই নেশন ফার্স্টের পর্দায়, আমার মনে থাকবে আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে অনেকটা পদদলিত জাজ কিভাবে হওয়া যায় তার একটা ইঙ্গিত। আমি বলছিলাম এই অর্ক কুমার নাগ সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে সম্পৃক্ত, ঠিক সেই জায়গায় কি একটা তীক্ষ্ণ বাদানুবাদ হলো বা মনের মধ্যে সংশয় থেকে একটা কি করা যায় এটা কি হতে পারে, আশঙ্কা করছেন কি? অবশ্যই সুমিত, অবশ্যই পুরোপুরি এখান থেকে মানে আমি যেহেতু কল্যাণ ব্যানার্জির যে মানে বিরুদ্ধে যে মন্তব্যটা আমি রেখেছিলাম, তবে আমি পুরোটা বিরোধিতা কিন্তু করিনি। কল্যাণ ব্যানার্জি মহাশয় এটা বলেছিলেন সেটিং করে যাওয়া যায়, আমি কথাটা সহমতি পোষণ করেছিলাম যে হ্যাঁ মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয় ঠিকই বলেছেন যে সেটিং করে হওয়া যায়, প্রকাশ্যে আনা হোক কারা কারা করছে কিভাবে যেহেতু আমি এই বিরোধিতাটা করেছি যে উনি কেন প্রকাশ্যে আনছেন না, মানে ওনার কথা দিয়েই যেহেতু আমি ওনার কথাকে কেটেছি, রাদার উনি শুধু পার্টি কেন দেখছেন, মানে বিজেপি বলেই উনি যেহেতু শুধু অ্যাটাকটা করে দিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় সেটিং করে হয়েছেন, তাহলে ওনাদের তৃণমূলের কোন কোন জজরা সেটিং করে হয়েছেন সেইটা উনি সামনে আনুক। আমি এটা বলেছিলাম যে শুধু শুধু অভিজিৎ স্যারকে অ্যাটাক না করে বা পলিটিক্যালি অ্যাটাক না করে আপনি সত্যিটাকে উদ্ঘাটন করুন। অবশ্যই সেই কারণে অর্ক কুমার নাগ এই এজেন্ডাটা ফুলফিল করছে এবং তার সঙ্গে দীপক ব্যাপারী, যাকে আগের দিন আমি নিজে চোখে দেখেছি কনস্পিরেসি করতে, যিনি রিজু দত্ত এবং তৃণমূলের ধরুন এই যে উপাসনা চৌধুরী বা এই যে যারা মানে মুখপাত্র অরূপ চ্যাটার্জি বা এই যে মানে যারা তৃণমূলের মুখপাত্র আর কি, তারা বারবার এটাই মিথ্যা প্রচার, মানে দেখুন তারাও তো তাহলে জিনিসটা দেখবে। আমাকে যখন প্রশ্ন করা হলো আমাকে যে আচ্ছা আপনি কি, আমাকে সাংবাদিক এই প্রশ্ন করছে আজিজুল, আমি নাম আজিজুল, বলছে যে আচ্ছা আপনি বলুন যে আমাদের মাননীয় মানে আমাদের এই শাসক দলের যে নেতা নেত্রীরা আছে তারা তাহলে সংবিধান মানেন না তো, তারা তাহলে এটাই বলেন তো যে কে আম্বেদকর, আমি কেন চিনবো আম্বেদকরকে, এটা ভাবে তো তারা। তখন আমি এটাই উত্তরে দিয়েছিলাম হ্যাঁ
একদমই তাই। আম্বেদকরকে আমি কেন চিনবো তারা এটাই ভাবে, অথচ পুরো কথাটা কেটে দিয়ে, মানে সাংবাদিকের প্রশ্নটা দেখো তুমি কেটে দিয়েছে, কোনো প্রশ্ন নেই, পুরো এডিটিং কাটিং ভিডিও। অথচ আমি এটাই বলেছি যে শাসক দল এটা বলে যে তারা আম্বেদকরকে চেনে না, তারা কাউকেই চেনে না, মানে সংযুক্ত সামন্তকে তো চিনবেই না। তো আমি এটাই বলেছিলাম কোনো আম্বেদকর সংযুক্ত সামন্তকে আমি কেন চিনবো? না হলে আমি কি, কোনো মানুষ কি পাগল যে সে নিজেই নিজেকে বলবে যে আমি সংযুক্ত সামন্তকে কেন চিনবো, যেটা আমি জানি আমি নিজেই সংযুক্ত সামন্ত। আপনি দেখুন, মানে যদি তুমি আমার এটা দেখো লিঙ্কটা, তাহলে তুমি বুঝতে পারবে ক্লিপিংসটা। তো সেই ক্ষেত্রে তারা পুরোপুরি ম্যানিপুলেট করে ফাঁসানোর জন্য বদমাইশি করে, মানে ইচ্ছাকৃত ভাবে এটা ম্যানিপুলেশন টেকনিক, এবং ইচ্ছাকৃত ভাবে এটাকে জনরোষ তৈরি করা, আমার বিরুদ্ধে কমিউনাল ভায়োলেন্স, একটা সেন্সেশন ক্রিয়েট করে, যেহেতু এতগুলো মুসলিম আমার উপর একাট্টা হয়ে খেপে আছে, এই যে মুসলিম সম্প্রদায়কে খেপিয়ে দেওয়া। এবং আমার কাছে খবর আছে, আমাকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, দেখুন আমাকে তো সমস্ত আমাকে দিদি ফোন করেছে, আমি নাম না করেই বলছি, যে আমার বিরুদ্ধে যেটা করার ওরা চেষ্টা করছে, যে আমাকে এটাই বলা হয়েছে তোকে কিন্তু মব লিঞ্চিং করে মারার চেষ্টা করছে মুসলমান দিয়ে, মানে এই কথাটাও আমাকে বলা হয়েছে। তাহলে আমাদের যদি, আমি ধরে নিলাম যদি সিকিউলার, এখনো পর্যন্ত তো সংবিধান সিকিউলার, তাহলে যদি সিকিউলার হয় তাহলে আমার কেন আর্টিকেল 19 অনুযায়ী এই রাইটটা থাকবে না যে আমি বলেছি হিন্দু রাষ্ট্র আমার চাই, বা আমি হিন্দু রাষ্ট্র অখণ্ড ভারত? কারণ আমার কনসেপ্টটা দেখুন এটাই, আমাদের তো দেখুন এক একটা পার্টির তো এক একটা প্রিন্সিপাল থাকে বা প্রেরোগেটিভ থাকে। আমার প্রেরোগেটিভ এটাই ছিল, এটুকুই, যে যখন ভারতকে ধর্মের নামে বহুবার ভাগ করা হয়েছে আমরা দেখেছি, পাকিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, ভারত যেন এই রকম ভাবে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে মানে জোট হয়ে, দেখো আমাদের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য প্রচুর দেশ আছে, যাতে করে এই ষড়যন্ত্রটা না হয়, যাতে করে আমাদের ইন্টারনাল সিকিউরিটিটা বজায় থাকে। সেই কারণেই আমি বলেছি হিন্দু রাষ্ট্র হোক, আর হিন্দু রাষ্ট্র হওয়া মানে সেখানে কোনো মুসলমান থাকবে না বা কোনো জৈন খ্রিস্টান থাকবে না, এই কনসেপ্ট থেকে তো আমি কোনো কথা তারা দেখাতে পারবেও না। বা আমি মুসলমানদেরও কোথাও গিয়ে কোনো বিরোধিতা করেছি বা কাউকে বলেছি কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো একটা কথাও বলেছি, সেটাও দেখাতে পারবে না। আমি আমার পয়েন্ট থেকে বলেছি হিন্দু রাষ্ট্র হোক, কারণ হিন্দু রাষ্ট্র হলে সমস্যাটা কোথায়? মুসলমানরা যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি হিন্দু রাষ্ট্র হয়, তাহলে মুসলমানদের কেন সমস্যা থাকবে, কেন হিন্দু রাষ্ট্রতে থাকতে? কারণ দ্বিজাতি তত্ত্বের উপর ডিপেন্ড করেই তো আজকে দুটো দেশ যখন ভাগ হয়েছে, তখন কেন হিন্দু রাষ্ট্র হবে না, এই প্রশ্নটা আমি করেছি। যদি এই জায়গাতে ধরুন আপনি বলেন যে এই জায়গাটা আমি কাটবো, তারা যদি বলে যে এটা কোন জায়গাটা তাদের পলিটিক্যাল ওপিনিয়ন মিলছে না, নাই মিলতে পারে, তার মানে আমাকে ধর্ষণের হুমকি দেওয়া, কেটে ফেলে দেবো বলা, এতগুলো মুসলমান দিয়ে অ্যাটাক করানো, এবং মানে আমাকে দীপক ব্যাপারে রীতিমতো থ্রেট দেন, আমার কাছে আছে কল রেকর্ডিংটা, উনি আমাকে ফোনে বলছেন যে আপনি ক্ষমা চাইবেন কিনা বলুন, আমি আপনার একটা এপিসোড কি আমি এপিসোডের পর এপিসোড বার করব। দেখুন আমি তো কোনো খারাপ কাজ বা নোংরা কাজ করিনি, আমাদের ভারতবর্ষে নারী স্বাধীনতায় আমি একজন গণতন্ত্রের একটা ডেমোক্রেটিক ভয়েস আমি মনে করি, গণতন্ত্র আমাদের যেটা বলে সেই মতন আমি আমার গণতান্ত্রিক যেটা ভয়েস সেটা আমি রেস করেছি, যেটা আমি ঠিক মনে করেছি, এবং সেই অনুযায়ী আমি ইল্লিগালি তো বলিনি যে কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে বা কোনো ইল্লিগাল কোনো কাজকর্ম করতে আমি কোনো অসাংবিধানিক কথা বলিনি, আমি পুরোপুরি সংবিধান মোতাবেক বলেছি, সংবিধানটাকে সংশোধন করার কথা বলেছি। তাহলে সংবিধান সংশোধনের কথা বলায় আমাকে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা মানে নিচে উনি লিখেছেন ট্যাগলাইনটা, যে আমি এই সংবিধান বা আমি সংবিধান মানি না বলে সংযুক্ত সামন্ত বলে লিখেছেন। তাহলে এই কথা আমি দীপক ব্যাপারীকে আমি কিন্তু বারবার এটাই বলি, আপনি দাদা কেন এটা লিখেছেন, আপনি ঠিকটা লিখুন, আপনার যদি আপনি সাহসী সাংবাদিক বা সৎ হবেন, আপনি যেটা ঠিক খবর যে আমি বলেছি সংবিধান সংশোধন চাইছে আইনজীবী সংযুক্ত সামন্ত, আপনি সেটা লিখুন। উনি বলছেন না এটা আমি লিখবো না, আমি আপনাকে শেষ করব, আমি দেখছি বলে প্রচন্ড থ্রেটফুল কথাবার্তা, আমাকে যা যা বলেছে এভরিথিং আমার কাছে আছে, এবং আমাদের মানে আমি পাঠিয়েছি মানে যে জায়গায় পাঠানোর। এবং দেখো আমি কালকে একটা লিগাল নোটিশ ওনাকে করেছিলাম যে আপনি আমাকে এরকম ভাবে সেক্সুয়ালি ভায়োলেন্ট কন্টেন্ট গুলো কেন শেয়ার করছেন, মানে যেখানে আমাকে মাল বলা হচ্ছে, আমার ছবি কেটে কেটে। দেখুন সবার সামনে প্যানেল বসিয়ে তো আলোচনাটা করা হয়নি, তাহলে আমি তাদের উত্তরও দিতাম। আমার কোথায় একটা ভিডিও ছিল 1 মাস আগে, সেটাকে উনি কেটে বসিয়ে দিয়েছেন, বসিয়ে
আমাকে ডিফেন্ড করার জন্য বিভিন্ন লোককে দিয়ে বলা হচ্ছে, সেগুলোকে মানে সেক্সুয়ালি খারাপ রিমার্কস গুলো করে যাচ্ছে এবং থ্রু আউট দ্য ইন্টারনেট উনি এটা ব্রেক করে যাচ্ছে। এটা কিভাবে সংবিধানিক হতে পারে? আইনি লড়াই লড়বেন? আমি এই দীপক অধিকারীর সাহসের কথা ভেবে বলছি যে তার কোনো অধিকার নেই কে ক্ষমা চাইবে, কোথায় ক্ষমা চাইবে এটা বলার। সে সাংবাদিক হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, তার কোনো অধিকারই নেই এটা বলার ফোন করে যে ঠিক ক্ষমা চান। আমি বলছি এর আইনি লড়াই লড়বেন? হ্যাঁ দেখো, আমার আইনজীবী, আমার পরিবারেরই আইনজীবী, আমার তিনি মামলা অবশ্যই লড়বেন এবং আমি এটা নিয়ে ম্যাজিস্ট্রেট অলরেডি কগনিজেন্স নিয়েছে। মানে এটা আমি দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মাননীয় সঞ্জীব খান্না মহাশয় তথা প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া এবং প্রধানমন্ত্রী অফিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে আমি সমস্ত ডিটেলসটা অ্যালং উইথ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা যা মানে অর্গানাইজ যেটা আছে আর কি, যেটা ডিগনিটারি পাঠিয়েছি সমস্ত কিছু। এবং এটাতে আমি ম্যাজিস্ট্রেট, এটাতে সেই সিনে আছে, মানে ম্যাজিস্ট্রেট হ্যাজ টেকেন কগনিজেন্স, কারণ আমাকে যে এইভাবে ডিফেন্ড করার জন্য এবং যে জ্ঞানটা যা যা আমার চোখের সামনে মোটামুটি আছে এবং ক্রিমিনাল কনস্পিরেসি যেটা আমার বিরুদ্ধে করছে, মানে শতপ্রণোদিত ভাবে এটা প্রি প্ল্যান কনস্পিরেসি, সেটার বিরুদ্ধে আমার আইনি লড়াই শুরু হয়েছে এবং ফার্দার আরো যেটা মানে আর বাকি যেটা করার সেটা অবশ্যই আমি লড়বো কোর্টে এবং আমার আইনজীবীও থাকবেন, তিনি অবশ্যই দেখবেন। আর কি বলবো বলুন, কিন্তু এইভাবে তো আজকে বাঁচা যায় না, এতটা নিরাপত্তাহীনতা ভাবে ভুগে, মানে যে কোনো সময় মেরে দেবে। সবাই আমাকে আজকে সারাদিন 100টা ফোনে সবাই আমাকে শুধু এটা বলছে যে সাবধানে থাকতে। মানে আমি বুঝতে পারছি বারবার একই কথাই বলছে, সবাই রিপিট করছে। মানে আমি বুঝতে পারলাম না যে আমি দোষ না করেও কিভাবে, মানে সংবিধান মানি না না বলার পরেও কিভাবে এটা চলে এলো যে এরকম একটা ভুল খবর, যেখানে সংবিধান সংশোধনের কথা আমি আইন মোতাবেক বললাম। এটা সত্যি মানে হয়তো নয়, পশ্চিমবঙ্গেই সম্ভব এটা, যেখানে মানুষের বাক স্বাধীনতা নেই, ফতোয়া জারি করার মতনই অবস্থা, যেখানে মহিলাদের পর্দাতে রাখার মতনই অবস্থা, মহিলাদের কোনো পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে না, যদি থাকে তাহলে তাকে রেপ ফেট পেতে হবে শুধুমাত্র তার জেন্ডারের কারণে।